ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি সর্বসম্মতিক্রমে একটি রিপোর্ট প্রকাশ করেছে। যে রিপোর্টটিতে বলা হয়েছে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, যে রিপোর্টটিতে বলা হয়েছে বাংলাদেশ এখন ভারতের কাছে চ্যালেঞ্জ, সিকিউরিটি চ্যালেঞ্জ, ৭১-এর থেকেও কঠিন চ্যালেঞ্জ। গতকালকে মানে দুই সেনা প্রধান কথা বলেছে, বাংলাদেশের এবং ভারতের। এরকম কি এখানে কি কথা হয়েছে, আপনি কি একটু আমাদের দর্শকদের বলতে পারবেন? হ্যাঁ, এটা যতটুকু জানা যায়, যতটুকু গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে ভারতের, সেটা হচ্ছে যে যে ঘটনাগুলো ঘটছিল এবং মানে বিশেষ করে ভারতীয় মিশনগুলো, ভারতীয় সম্পত্তি সেগুলো আক্রান্ত হচ্ছিল, ভারত যাতে সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়েছে এমন প্রতিষ্ঠানগুলো আক্রান্ত হচ্ছে, ছায়ানটের মতো। এটা ভারতের থেকে তো পদ্মশ্রী তারা পুরস্কার পেয়েছে। হ্যাঁ, এটা ভারতের দায় আছে। ভারত তাদের নিজেদের একজন অংশীদার বলে মনে করেন, ভারতীয় সংস্কৃতি তার সঙ্গে বাংলাদেশ সংস্কৃতির একটি মিলনের কেন্দ্র বলে মনে করেন। ফলে এই যে ঘটনাগুলো নিয়ে অত্যন্ত উদ্বেগ, তাহলে কি করবে এখন ভারতের? কি শেষ পর্যন্ত অনেকেই ভাবছিলেন তাহলে কি সামরিক হস্তক্ষেপ করা হবে? সেটা তো একটা সার্বভৌম দেশে চট করে করা যায় না যতক্ষণ না আপনি আক্রান্ত হচ্ছে। কিন্তু ভারতের মিশন যখন আক্রান্ত হয় তখন সেটা কিন্তু ধরে নেওয়া হয় সার্বভৌম রাষ্ট্রের উপর আক্রমণ। সেই জন্য ভারতের সেনাপ্রধান, আমরা যতটুকু বুঝতে পেরেছি যে তিনি বাংলাদেশের সেনাপ্রধানের, দেখুন সেনার সঙ্গে সেনাপ্রধানের সব দেশেরই একটা তাদের সুসম্পর্ক আছে, এমনকি পাকিস্তানের সঙ্গে একটা হটলাইন থাকে, হটলাইনে কথা বলা যায় এবং হটলাইনে কথা বলার আগ্রহ প্রকাশ করলে যে কথা বলতে চাইছেন ভারতের সেনাপ্রধান, তখন ভারতের বাংলাদেশের সেনাপ্রধান তিনি কথা বলেন এবং এটা ঘটনা তাকে বলা হয়েছে, আমি এটা তো বলবো না যে তাকে হুমকি দেওয়া হয়েছে কিছু, এরকম কিছু নয়, তাকে বলা হয়েছে এই পরিস্থিতি সেখানে যেহেতু আমরা দেখেছি যে সেনার ভূমিকা খুবই নিষ্ক্রিয় ছিল এবং সেনা এইভাবে কিন্তু পাবলিক প্রপার্টি রক্ষা করতে এগিয়ে আসছিল না বা প্রতিরোধ, যদিও সেনার হাতে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আছে, এখনো তা আছে, তখন তারা হয়তো আশ্বস্ত করেছেন যে না, এরপর থেকে আমরা নিশ্চিত যেগুলো দেখবো আর কি, যাতে এটা হয়। ফলে ভারতের দিক থেকে যেটা স্বাভাবিক কূটনৈতিক পর্যায়ে যে কথা বলাটা প্রয়োজন ছিল এবং যে কথাটা কোনো ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের নয়, কথাটা হয়েছে সেনাপ্রধানের সঙ্গে সেনাপ্রধান, এবং নিশ্চিতভাবে সেক্ষেত্রে নিরাপত্তা বিষয়টাই প্রাধান্য পেয়েছে বলেই আমাদের অন্তত ধারণা, এবং আমার মনে হচ্ছে এটা বাংলাদেশের ভারতের সব গণমাধ্যমে ইতিমধ্যেই কিছু কিছু জায়গায় প্রকাশিত হয়েছে। আমি সেই প্রকাশিত তথ্য থেকে, কারণ সেনাপ্রধানের সঙ্গে সেনাপ্রধানকে যতক্ষণ না সেনাপ্রধান নিজে বলছেন ততক্ষণ তো আমি বলতে পারি না, কিন্তু গণমাধ্যমে প্রকাশিত বলে আমি সেটাকে উল্লেখ করে বললাম আর। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে ভারত হস্তক্ষেপ করলে ৭০ ভাগ মানুষও ভারতের বিরুদ্ধে হয়ে যাবে, আমি এই তথ্যে বিশ্বাসী নই। কারণ হচ্ছে ৭১-এ তো সেই মানুষ অত্যাচারিত নিপীড়িত হয়েছিলেন, সেখানে তো রাজাকাররাই রাজত্ব করতো, তাদের হয়তো সবাই না ভারত ঢুকে পড়াতে ভারতকে ওয়েলকাম করেছিল, স্বাগত জানিয়েছিল। বাচ্চা ছেলে মেয়েরা দাঁড়িয়ে কিছু নেই, হাতের একটা যা পেয়েছিল তাই দিয়ে তাই সেনাবাহিনীকে সমর্থন করেছিল, তারা গোলাপ ফুল দিয়েছিল, কেউ ডাবের পানি খাইয়েছিল। এইসব ঘটনার বহু গল্প তো রয়েছে। সুতরাং সেটা একটা, যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ জঙ্গিদের পক্ষে নয়, ফলে সে ধরনের, আমি বলছি না যে তার মানে ভারত হস্তক্ষেপ করতে চলেছে, সামরিক অভ্যুত্থান কিছু করতে চলেছে, এরকম কিছু বলছি না, কিন্তু ঘটনা হচ্ছে আপনি যদি প্রাক ৭১-এর যদি পটভূমি দেখেন, ভারতের সংসদে যেভাবে আলোচনা হতো, যে সংসদে সর্বসম্মতি তৈরি করা হতো, আজকে তার একটা পূর্ব লক্ষণ দেখা গেছে। সেই লক্ষণটা হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি সর্বসম্মতিক্রমে একটি রিপোর্ট প্রকাশ করেছে। যে রিপোর্টটিতে বলা হয়েছে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, যে রিপোর্টটিতে বলা হয়েছে বাংলাদেশ এখন ভারতের কাছে চ্যালেঞ্জ, সিকিউরিটি চ্যালেঞ্জ, ৭১-এর থেকেও কঠিন চ্যালেঞ্জ। এবং তৃতীয়ত এটাও বলা আছে রিপোর্ট যে নির্বাচন নিয়ে সংশয় আছে। মানে আপনি যেটা বলছেন নির্বাচন নিয়ে সংশয় আছে ভারতের স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে, যে নির্বাচন হবে কিনা সন্দেহ। পায়ে পা লাগিয়ে ঝগড়া করাটার উদ্দেশ্যই হচ্ছে কোনোভাবে ভারতকে প্ররোচিত করা, যাতে ভারত এমন কোন একটা পদক্ষেপ নেয় তখন বাধ্য হয়ে ইউনূস, কারণ আমি বরাবর ধরুন ৫ই আগস্ট, ৮ই আগস্ট ক্ষমতায় নিয়েছেন, আমি ১০ই আগস্ট থেকে বলছি ২০২৪ ইউনূস ক্ষমতা ছাড়বেন না, তাকে যতক্ষণ না জনগণ, সেখানকার মানুষ নেমে তারা
সরাতে চাইলেন, তার আগে পর্যন্ত দিচ্ছে তিনি হাদিকে বুকে নিতে পারেন, বুঝতে পারেন? তিনি নাকি মুক্তিযোদ্ধা ছিলেন। একজন মুক্তিযোদ্ধা পক্ষে যিনি কাজ করেছেন, তিনি হাদিকে বুকে ধরতে পারেন, মানে এর চেয়ে তো মানে আর কিছু পরিচয় তার দরকার নেই। তৃতীয়ত হচ্ছে যে তিনি চান এই ক্ষমতা কিভাবে নিরবিচ্ছিন্ন ভাবে তিনি টিকে যেতে পারেন। ফলে তিনি এই ধরনের সিচুয়েশন যেটা তৈরি করছেন সবটাই হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য, আমাদের ধারণা তাই। এবং আমি এখনো নিশ্চিত নই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে। যদি না হয় তাহলে কিন্তু কবে হবে কিছু ঠিক নেই, কারণ 12ই ফেব্রুয়ারি পর থেকে রমজান, রমজানের পর ঈদ, ঈদের পর 2.5 মাসের পর বোধহয় আবার একটা বকরি ঈদ, তার মাঝখানে স্কুল কলেজের পরীক্ষা, হতে হতে বর্ষা, ফলে আবার একটা বছর শেষে গিয়ে দাঁড়াবে আর। ফলে এই কোনো কারণে ইউনূস ফেব্রুয়ারিটা পেরোতে চাইছেন নির্বাচন না করে। তিনি মুখে বলে যাচ্ছেন যে কথা, আপনি জানবেন তিনি উল্টোটাই বিশ্বাস করেন। তাকে বিশ্বাস করা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। এবং যেটা বলছেন আপনি, অন্য আছে ধরে নেওয়া গেল একটা কিছু হলো, নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলো না, অন্য গণতান্ত্রিক একটা প্ল্যান বি ইত্যাদি দিলেন। আমাদের অতীত অভিজ্ঞতা খুবই খারাপ, খুবই খারাপ। কোনো সময় ভারত লাভবান হয়নি। আজকের ঘটনা প্রমাণ করছে যে ভারতের নীতি সঠিক ছিল, কেন শুধু আওয়ামী লীগ সরকারকেই সমর্থন করছিল, কেন আওয়ামী লীগ সরকারকে সমর্থন করা প্রয়োজন, তা আজকের ঘটনাগুলো দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে। যারা মনে করেন, ভারতেও কেউ কেউ মনে করতেন যে ভারতের উচিত হয়নি একমাত্র সমস্ত ডিম একটা বাস্কেটে রেখে দেওয়া, তা আর একটা বাস্কেট কোথায়? আর একটা বাস্কেট তো জঙ্গিদের বাস্কেট। আজকে নয় জামায়াত আলাদা বিএনপির থেকে, তখন তো বিএনপি জামায়াত একসাথে ছিল। তাতে আমাদের কি কি কাণ্ড ঘটেছিল আমরা জানি না? উত্তর পূর্ব ভারতে কি কি হয়েছিল আমাদের কি জানা নেই? সেই ইতিহাস আছে তো, ইতিহাস। সুতরাং ভারতের কাছে ক্রমশ ধীরে 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 প্রতিষ্ঠিত হতে চলেছে। যদি কোনো নির্বাচন হয় তখন সেটা দেখা যাবে কিভাবে তাদের, দেখুন অতীতেও নির্বাচন হয়েছে তাদের সঙ্গে, বা ক্ষমতায় যারা ছিলেন তাদের সঙ্গে ভারত সম্পর্ক রেখেও চলেছিল। 1/11 সরকারকে তো প্রথম ভারত ডিউটি ফ্রি অ্যাক্সেস দেয়, যেটা আজও সুযোগ বাংলাদেশ পাচ্ছে, সেটা নির্বাচিত সরকার ছিল না। কিন্তু সেটা না, সরকারের সঙ্গে তাদের সম্পর্ক রাখতেই হবে, কিন্তু সম্পর্কটা স্বাভাবিক হয়তো হবে না। শেখ হাসিনার সময় যে সম্পর্কটা সোনালী অধ্যায় ছিল, এই সোনালী অধ্যায় হয়তো হবে না। একটা সম্পর্ক থাকবে, প্রতিবেশী দেশ, সম্পর্ক রাখতেই হবে। জাস্ট একটা এটা পরিষ্কার স্পষ্ট হয়ে উঠছে যে বাংলাদেশের মানুষকে আরো আরো বেশি আরো খুব কঠিন কাজ, খুব কঠিন লড়াই, এ বিষয়ে জীবন বিপন্ন হওয়ার মতো লড়াই। ফলে 71-এ যদি বাড়িতে যার যা হাতে আছে তাই নিয়ে নেমে পড়ো, এমন আহ্বানে যদি নেমে পড়তে পারে সবাই, আর একটা আহ্বানের সময় এসে গিয়েছে আমার মনে হয়। এ কারণে আমরা 71 থেকে আবার 71 সেই জায়গাতে আছি বর্তমান। এটা হচ্ছে 71.1, কারণ হচ্ছে এটা ভারতের সংসদ বলছে 71-এর থেকেও কঠিন চালু। কারণ ভারতের সেই সময় তো সামরিক দিক থেকে ভারত আজও শক্তিশালী, তখনও ছিল আজও ছিল, কিন্তু এখন হচ্ছে তখন ভারত রাস্তায় নেমে, আপনি যেটা বলেছেন আপনার সঙ্গে কিয়দংশ একমত আমি, সেটা হচ্ছে যে সেই সময় বাংলাদেশের সাধারণ মানুষ যে স্বাগত জানিয়েছিল ভারতীয় সেনাদের, আজকে হয়তো জঙ্গিরা স্বাগত জানাতে আসবে। সেই জঙ্গিরা হয়তো তারা বোমা ছুড়বে, কিছু তারা হয়তো রাস্তায় নেমে লড়বে। কিন্তু সেই লড়াইটা সাময়িক হলেও দুর্ভাগ্যজনক, বহু মানুষের প্রাণ যেতে পারে, কিন্তু সে জঙ্গিরা নির্মূল হতে পারে। এবং জঙ্গিদের পেছনে তো আজকে জঙ্গি থাকবে, এই সাহসটা পাওয়ার একটা বড় কারণ হচ্ছে, দেখুন পেছনে 71, তারা কিন্তু সেই একই ভ্রমে বিশ্বাস করছে। তারা ভাবছে তাদের পেছনে পাকিস্তান আর আমেরিকা আছে। আরে 71-ও তো ছিল রে ভাই, তাদের কি হয়েছিল? তাদের কিছু হয়েছিল? ইন্দিরা গান্ধীকে তো 7th উইক পাঠিয়েছিল আমেরিকা, যে ধমকি দিয়ে, তাতে কিছু ইন্দিরা গান্ধী কি ভয় পেয়েছিলেন? সুতরাং ভারতের নিরাপত্তার কারণে ভারত যে সঠিক সিদ্ধান্ত যেটা নেওয়ার সেটা নেবে, এই ব্যাপারে নিশ্চিত। বলছি যে ভারত বিদ্বেষটা এটা একটা অযথা একটা রাজনৈতিক অস্ত্র, যার কোনো বাস্তবতা নেই, যার কোনো কিছু নেই। আপনাকে বললাম তো একের পর এক। উনি বলেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চল ল্যান্ডলক, বাংলাদেশ তো যে ল্যান্ডলক এটা ভুলে যান। তিনি আসলে, আমি জানি না কি পড়েন, উনি বোধহয় ভূগোল পড়েননি। আসলে ভূগোলটা পড়লে জানতে পারতেন ভারতের অবস্থানটা, তার অবস্থানটা কোথায়। 3 দিক বন্ধ হলে তিনি কোথা দিয়ে যাবেন, কে তাকে নিয়ে যাবে? ভবিষ্যতে বলা যায় না, এমন না হোক যে তাকে হয়তো ভারতেই আশ্রয় নিতে হতে পারে। আমরা আশ্রয় দেবো, আমাদের কোনো আপত্তি নেই। নির্যাতিত তিনি যদি হন, তাকে আমরা আবার আশ্রয় দেবো, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।
আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট বাংলাদেশের উপরে জমা পড়লো, যেটা সর্বদলীয় রিপোর্ট। তাতে কংগ্রেস, বিজেপি, এমনকি যিনি সেই দলের এমপিও ছিলেন, যিনি শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যাবর্তনের কথা সমর্থন করেছিলেন, তিনিও আছেন তাতে, সেই কমিটি, তিনিও আছেন। কিন্তু সেই কমিটির রিপোর্টে বলা হয়েছে আজকের বাংলাদেশ ভারতের জন্য 1971 থেকেও বড় চ্যালেঞ্জ, বড় সিকিউরিটি চ্যালেঞ্জ। 71 নয়, 71 তো অন্য ছিল একটা বিষয়, কিন্তু 71 পরবর্তী একটা অন্য সব ধরনের সিকিউরিটি চ্যালেঞ্জ। এবং তাতে স্পষ্ট স্বীকার করা হয়েছে যে মূলত যে ধরনের জঙ্গিপনা দেখা যাচ্ছে, তাদের যে উত্থান, সেটা ভারতের জন্য চিন্তার বিষয়। আরো দুটি কথা বলা আছে যেটা শুনলে সবাই খুবই অন্তত নিশ্চিন্ত হন। পরিষ্কার ভাষায় বলা আছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্ন। ভারত এরকম বহু ধরনের নিপীড়িত, নির্যাতিত যারা, তাদেরকে আশ্রয় দিয়ে আছেন। এটা আজকের বলে না, এটা সিভিলাইজেশন হিস্ট্রি। এই ভারত বলেছে যে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, এবং তার সঙ্গে বলা আছে যে ইনক্লুসিভ নির্বাচন এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য নয়, এটাও বলা আছে। ওই রিপোর্টেই বলা আছে। এই রিপোর্ট যে রিপোর্টে বাংলাদেশের বর্তমান অবস্থার একটি পরিপূর্ণ, এই রিপোর্টটি আপনারা যদি ওয়েবসাইট থেকে পান, পার্লামেন্টের ওয়েবসাইটে খুলে পড়বেন, এবং এটা চমৎকার একটি বিশ্লেষণ। এবং সেখানে বহু থিঙ্ক ট্যাঙ্ক, তাদেরকে ডেকে মতামত চাওয়া হয়েছে। তার মধ্যে সাবেক পররাষ্ট্র সচিবরা ছিলেন, বর্তমান পররাষ্ট্র সচিব তিনিও তার মন্তব্য করেছেন। সবগুলোই কিন্তু পার্লামেন্টে প্রকাশ করা হয়েছে। এগুলো একটা ওপেন দলিল, কোনো গোপন দলিল নয়। এই দলিলটা যে কেউ পড়তে পারে না, কিছুটা ওয়েবসাইটে অ্যাভেলেবেল পার্লামেন্টে। এটা হচ্ছে স্ট্যান্ডিং কমিটি রিপোর্ট অন ফরেন অ্যাফেয়ার্স অন বাংলাদেশ, এইটা হচ্ছে রিপোর্টের নাম। আপনি সার্চ করেও বের করতে পারেন। এটা আমি বলবো আপনার দর্শক যারা দেখছেন, যারা অন্তত পড়তে পারবেন, ইংরেজি যারা পড়েন, তাদেরকে বলবো যে এটা রিপোর্টটা আপনারা অবশ্যই পড়ুন। এটা একটা আই ওপেনার, এবং জানতে পারবেন যে ভারত ঠিক বাংলাদেশ নিয়ে কি ভাবছে, ভারতের সমস্ত রাজনৈতিক দল একসাথে কি ভাবছে। কেউ ভিন্ন মত নেই এর মধ্যে। কমিউনিস্ট আছে, নন কমিউনিস্ট আছে, আসাদুদ্দিন ওয়াইসিও আছে। তারা কিন্তু কেউ বলেনি, দ্বিমত পোষণ করেনি, তারা মেনে নিয়েছেন যে মুক্ত অবস্থা। হ্যাঁ বলুন। দর্শকদের বলতে যে আসাদুদ্দিন ওয়াইসির কথা বলে, ওনার রাজনৈতিক দলটার নাম আমার মনে পড়ছে না, দাদার যদি মনে থাকে। উনি কিন্তু মাইনরিটি, ভারতের মুসলিম কমিউনিটির একজন নেতা, অনেক বড় নেতা, এবং ভারতে ওনার যথেষ্ট সম্মান, এবং উনি অনেক গুরুত্বপূর্ণ কাজও করেন, এবং ভারতে ওনার ভ্যালু আছে। সো উনিও এই সমস্ত বিষয়গুলোতে সহমত দিয়েছেন, শেখ হাসিনার থেকে যাওয়া এবং যা যা ভারত নিয়ে বাংলাদেশ ভাবছে সেই রিপোর্টে উনিও আছেন আর কি, ওই কমিটিতে। সেটাই দাদা বলছেন। দাদা, আমি তার আগে তো তার বলা উচিত ছিল যে বাংলাদেশে যে কটা মিশনে যে ঘটনা তিনি করবেন নিশ্চয়ই, সেটার নিন্দা তো করলেন না। চট্টগ্রামে যেখানে ইট পাটকেল ছুড়ে ভেঙে দেওয়া হলো, সেখানকার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন কি জীবনের নিরাপত্তা বোধ করেননি? নিরাপত্তাহীনতার কথা। সিলেটে যা ঘটছে, সিলেটে তাদেরকে প্রচুর সিকিউরিটি মোতায়েন করতে হয়েছে। কেন? তার একটা অবাধ, সুন্দর বাংলাদেশ, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ বাংলাদেশ, সেখানে এত ভারতীয় মিশনগুলোর উপর আক্রমণ হচ্ছে সমস্ত জায়গায়। এমনকি ঢাকার মিশনেও পর্যন্ত যাওয়ার চেষ্টা হয়েছিল, শেষ পর্যন্ত যেতে তারা পারেনি। গেলে তো চলবে না তৌহিদ হাসানের যে 5ই আগস্টের পর ভারতীয় মিশনের সমস্ত কূটনীতিবিদ, হাই কমিশনারকে এয়ারলিফট করে আর্মি ক্যাম্পে নিয়ে যেতে হয়েছিল। এরকম লজ্জার ঘটনা তার আছে? তার যে এই আন্দোলন ছিল সেটা, নাকি এটা জঙ্গিপনা ছিল, তিনি যেটা জানেন না। তিনি এখন এই গোটা বাংলাদেশকে এখন নিয়ন্ত্রণ করছে জঙ্গিরা। ফলে জঙ্গিরা যা বলবে সেই কথায় তাদেরকে সেই মতো চলতে হবে, নাহলে তাদের চাকরি থাকবে না। ফলে উনি বেচারি, উনি চাকরি রক্ষার্থে এসব বলছে। দিল্লিতে আমরা চেষ্টা করেছিলাম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে যোগাযোগ করার, তার কথা বলার। তিনি বলেছিলেন যা বলার ঢাকা থেকে বলবে, আমরা এখান থেকে কিছু বলবো না। কেউই বলছেন না। কিছু মানুষ গিয়েছিল। যে ধরনের নৃশংস অত্যাচার ঘটেছে, এই ঘটনায় তো খুব স্বাভাবিকভাবে তো যে কোনো মানুষের, আমি কোনো ধর্মীয় দিক থেকে দেখছি না, আমি হিন্দু মুসলমান ভেদাভেদ করি না, একটা মুসলমানের ক্ষেত্রেও যদি এরকম ঘটতো,
একই রকম আমার মনে একই রকম বেদনা হতো, একই রকম পীড়া অনুভব করতাম। দাদা এখানে একটা এখানে তৌহিদ হাসান স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বিষয় ওনার ইনডাইরেক্টলি আবার ডাইরেক্টলি বলেছেন যে হিন্দু হোক মুসলিম হোক উনি আমাদের নাগরিক, আমরা বলবো, কিন্তু ওনারা হিন্দু নাগরিক দেখে এই প্রতিবাদ জানাতে ওনারা যাবেন কেন, এই ধরনের একটা কথা। মনে হচ্ছে যেন ইন্ডিয়ানরা বা ভারতীয়রা হিন্দু হলে বেশি কনসার্ন হয়। ব্যাপারটা কি এরকম দাদা? আপনারা কি শুধু রিলিজিয়ান ওয়াইজ ভারতে এখন দেখুন হিন্দু সংখ্যাধিক্যের একটা রাষ্ট্র, জি হিন্দু হলে কিন্তু তার মানে কি এই নয় যে অন্য যারা আক্রান্ত বা হচ্ছেন তাদের প্রতিবাদ হয় না। আচ্ছা আমি একটা কথা আগে বলে রাখি, তারপরে আমি আসছি। জি দাদা। নেপালেও প্রবল প্রতিবাদ হয়েছে। নেপাল তো হিন্দু রাষ্ট্র নয়। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি আসতাম। নেপালে তো বাংলাদেশের ঘটনায় প্রবল প্রতিবাদ হয়েছে, প্রবল প্রতিবাদ হয়েছে এবং প্রবল প্রতিবাদ হয়েছে, এবং সেই জেনজি যারা সেখানকার সরকার সরিয়ে দিয়েছিল তারা রাস্তায় নেমেছে, জি। তারা আন্দোলন করছে। সেখানে তো কমিউনিস্ট পার্টি একটা